দেখো প্রভাত উদয়, ওই দেখো প্রভাত উদয়। মেতে বীর হও করো মেতে বীর হও উন্নতশীল মেতে বীর হও করো মেতে বীর হও উন্নতশীল। আজ পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী উত্তর বিধানসভার 1 নম্বর মণ্ডলের অন্তর্গত পুটসুরি গ্রামে 144 নম্বর বুথে আমার বাড়ি দেবপ্রসাদ চৌধুরী আজ কয়েকটি বিষয় নিয়ে আমি একটি বক্তব্য রাখতে চলেছি। আমার বক্তব্যের শুরুতেই যে সঙ্গীতটা পরিবেশন করার মাধ্যমে আমার বক্তব্য আমি রাখতে চলেছি, এই সঙ্গীতটি অতুল প্রসাদ সেনের কালজয়ী সেই সঙ্গীত, হও ধরো মেতে ধীর হও করো মেতে বীর হও উন্নত শির নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। 33 কোটি মোরা নাহি কবখিন, হতে পারি দিন তবু নাহি মোরাহীন। ভারত গগনে পুন উদিবে সেদিন, ওই দেখো প্রভাত উদয়। এই যে সঙ্গীত, এই সঙ্গীতের মধ্যেই ভারতবর্ষের তথা এই পশ্চিমবাংলার বহু মুনি ঋষি থেকে আরম্ভ করে স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে যে সমস্ত মহাপুরুষ, বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, মাস্টার দাস সূর্য সেন থেকে আরম্ভ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের নয়নের মণি, বাংলার গর্ব তথা পৃথিবীর গর্ব, পৃথিবীর কাছে এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র বীর সন্ন্যাসী বিবেকানন্দ, এই সমস্ত মহাপুরুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত থেকে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই সমস্ত মহাপুরুষদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবার জন্যে এবং তৎকালীন সময়ে যুব সমাজকে, ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করার জন্য দেশের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে যে সঙ্গীত, যেমন বন্দে মাতরম সঙ্গীত, ভারত আমার ভারতবর্ষ, এই যে সঙ্গীত প্রণেতা, লেখক, সঙ্গীত পরিচালক থেকে আরম্ভ করে সমস্ত মান্যবর, মুনি ঋষি, কবি, যোদ্ধা, বিপ্লবী, এদের সকলকেই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই সঙ্গীতটি তৎকালীন সময়ে রচনা করা হয়েছিল। যদিও বিগত বেশ কিছু দিন ধরে এই সঙ্গীতটিকে কোনো সরকারি অনুষ্ঠানে, কোনো ক্লাবের অনুষ্ঠানে বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সঙ্গীতের ব্যবহার আজকাল দেখা যায় না। তাই আমি বিশেষ উদ্যোগ নিয়ে আমি যতগুলো প্রোগ্রাম করেছি, প্রত্যেকটি প্রোগ্রামের মধ্যে আমি এই সঙ্গীতটি পরিবেশনের মাধ্যমে এই সকল মহামানবদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার মাধ্যমে আমি নিজের যে বক্তব্য, সেই বক্তব্যে আমি নিজেকে মেলে ধরেছি। আজকের পশ্চিমবাংলার যে সরকার, সেই সরকারের রাজ্য বিধানসভায় যে মন্তব্য তিনি করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা, হিন্দু সমাজের একজন প্রতীক, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর আজকে সোচ্চার হয়েছে তার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য। তাকে এঁটে উঠতে পারছে না, কারণ বিগত প্রায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে আমাদের শ্রদ্ধেয় নেতা, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, হিন্দুর হৃদয় সম্রাট মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তার পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে আমি আজকে আমার এই বক্তব্যের মধ্যে আমি কিছু ঘটনা তুলে ধরতে চাই। এই রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি, জঙ্গিদের তোষামদ, একটি বিশেষ সম্প্রদায়কে তোষামদ করে ভোট বৈতরণী পার হওয়ার জন্যে প্রত্যেকটা নির্বাচনে যে কুরুচিপূর্ণ মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী করে থাকেন, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সমস্ত রাজ্যে ওনাকে ধিক্কার জানাচ্ছেন। প্রতিটি পদক্ষেপে উনি হাইকোর্টের, সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে আসছেন, তারপরেও ওনার লজ্জা নেই। বিগত 144 বছর পর আজকে যে কুম্ভ মেলা, কুম্ভ স্নান, যে হিন্দুদের হৃদয়ের আবেগ, সেই কুম্ভ মেলায়
তীর্থক্ষেত্রে তীর্থযাত্রীরা এই পুণ্য স্নান করতে গিয়েছেন। 1 মাস যাবৎ এই মেলার যে আয়োজন, এই মেলা চলছে, পুণ্য স্নান চলছে। এই পুণ্য স্নানে পৃথিবীর, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু রাষ্ট্র থেকে বহু শুভানুধ্যায়ী শাশ্বত সনাতন হিন্দু ধর্মের প্রতি আনুগত্য রেখে বাবা ভোলেনাথকে শ্রদ্ধা নিবেদন করবার জন্যে আজকে কোটি কোটি মানুষের উপস্থিতি। সরকারিভাবে যে রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে, সেই রিপোর্ট 57 কোটি মানুষের, 57 কোটি মানুষ মহাকুম্ভ স্নানে অংশগ্রহণ করেছেন। আপনারা কল্পনা করতে পারেন এই মহাস্নান পুণ্যার্থীরা যে গিয়েছেন, কত তপস্যার ফল, তারা কতদিন ধরে আগ্রহ প্রকাশ করে এবং মনের মধ্যে বাসনা নিয়ে তারা এই মহাকুম্ভ স্নানে অগ্রসর হয়েছেন। 1 মাস আগে থেকে চলছে এই পুণ্য স্নান, তারও প্রায় 1 মাস আগে থেকে বহু মানুষ প্রস্তুতি নিয়েছে মহাকুম্ভের ওই পুণ্য স্থানে, পুণ্য তিথিতে স্নান করে তাদের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে পূর্ণ মর্যাদা দিয়ে তারা সেখানে গিয়েছেন, পুণ্য স্নান করেছেন। আপনারা দূরদর্শনের মাধ্যমে নিশ্চয়ই দেখেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতভেদ ভুলে অসংখ্য মানুষের সেই উপস্থিতি আজকে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন হতে চলেছে, স্থাপন হয়েছে। এখানে কৃতিত্ব অবশ্যই উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথ এবং আমাদের ভারতবর্ষের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী, আমার পিছনেই দেখুন সেই যশস্বী প্রধানমন্ত্রীর প্রতিকৃতি রয়েছে। সেই প্রধানমন্ত্রী এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ থেকে রাজনাথ সিং থেকে আরম্ভ করে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে আরম্ভ করে যোগী আদিত্যনাথ থেকে আরম্ভ করে আরও বহু মন্ত্রিমণ্ডলের বহু সদস্য ওই পুণ্য স্নানে অংশগ্রহণ করেছেন। ওই পুণ্য স্নানে এমন দৃষ্টান্ত স্থাপন হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সিনেমা জগতের বিশিষ্ট নায়ক নায়িকা যে সলমান খান একজন মুসলিম পরিবারের সদস্য, শাহরুখ খান মুসলিম পরিবারের একজন সদস্য এবং ভারতবর্ষের একজন নামকরা সুপারস্টার থেকে আরম্ভ করে বহু ভিভিআইপি মানুষ মহাকুম্ভের সেই পুণ্য স্নানে অংশগ্রহণ করেছেন। এই পশ্চিমবাংলা থেকেও সরকারিভাবে যে রিপোর্ট, 2 কোটি কয়েক লক্ষ মানুষ কিন্তু মহাকুম্ভের সেই পুণ্য তিথিতে পুণ্য স্নান করতে গিয়েছেন। সে দৃশ্য আমার বক্তব্যের ওপরে বিশ্বাস রাখতে হবে না। আপনারা গুগল সার্চ করলেই, আপনারা দৈনন্দিন আপনাদের জীবনধারার মধ্যে মোবাইল ব্যবহার
একটা প্রাত্যহিক বিষয়ে সেই মোবাইল হাতে নিয়ে দূরদর্শনের মাধ্যমে এ দৃশ্য আপনারা দেখেছেন, উপলব্ধি করেছেন। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া, তার দলের 2024 সালে নির্বাচিত হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনা ব্যানার্জি পর্যন্ত, রচনা ব্যানার্জি হুগলির লোকসভার প্রাক্তন প্রার্থী এবং হুগলির বিধানসভার একজন সদস্য, তপন দাশগুপ্ত থেকে আরম্ভ করে অনেক টিএমসি দলের নেতারা পর্যন্ত কুম্ভ স্নানে অংশগ্রহণ করেছেন। এ খবর দিদি জানেন যে রচনা ব্যানার্জি ভোটের আগে কিছু অপ্রাসঙ্গিক, অনৈতিক, অপ্রীতিকর কিছু মন্তব্য করার জন্যে অনেক কুৎসার সম্মুখীন ওনাকে হতে হয়েছে, কিন্তু সেই রচনা ব্যানার্জি পর্যন্ত গেরুয়া বসন, গেরুয়া পোশাক পরে রচনা ব্যানার্জি ওই কুম্ভ স্নানে স্নান করে তার আত্মার তৃপ্তি অনুভব করেছেন। এটাও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে চর্চা হচ্ছে এবং রচনা ব্যানার্জি সার্টিফিকেট দিলেন, এটা নিয়েও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে রচনা ব্যানার্জি অকপটে স্বীকার করেছে, না, এখানে কুম্ভ স্নানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বহু বছরের ইচ্ছা ছিল কুম্ভ স্নান আমি যাব। আমি অনেক বাধা অতিক্রম করে আমাকে পারমিশন দেওয়া হয়নি, আমি 15 দিন আগে থেকে এর জন্য তদবির করেছি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। তার সত্ত্বেও আমি এই মহাকুম্ভে এই পুণ্য স্নান আমি করতে এসেছি। সমালোচকরা নানা রকম সমালোচনা করুক, কিন্তু আমি মনের প্রাণে একজন শাশ্বত সনাতন ধর্মের একজন মানুষ হিসেবে দেবাদিদেব মহাদেবের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে তাঁর চরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং এই পুণ্য স্নানের মাধ্যমে আমি নিজের আত্মতৃপ্তি অনুভব করছি। এমনকি প্রধানমন্ত্রী, আমাদের বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রীরও উনি সাক্ষাৎ পেয়েছেন ওই মহাকুম্ভে, সেটাও তিনি ব্যক্ত করেছেন তার বক্তব্যের মাধ্যমে। এইরকম একটা ঐতিহাসিক ঘটনা, এই ঘটনাকে ছোট করবার জন্যে মোদিজির প্রশংসা আজকে গোটা বিশ্বের বহু রাষ্ট্রে আজকে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহাকুম্ভের এই পুণ্য স্নান গোটা পৃথিবীতে একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোটা ভারতবর্ষের প্রায় 57 কোটি জনগণ সেখানে অংশগ্রহণ করেছে। এই রকম একটা ঐতিহাসিক ঘটনাকে গত 2 দিন আগে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন মহাকুম্ভে মৃত্যু কুম্ভ। ভাবতে পারেন সারা ভারতবর্ষের 137 কোটি জনগণের মধ্যে প্রায় 96 কোটি হিন্দু, সেই 96 কোটি হিন্দুর ভাবাবেগ, তাদের ধর্মীয় আচার আচরণ, শাশ্বত সনাতন ধর্মের প্রতি এত মানুষের যে আনুগত্য, আজকে 57 কোটি মানুষ যেখানে উপস্থিত হয়েছেন, বিদেশ থেকে বহু হিন্দু এই পুণ্য স্নানে অংশগ্রহণ করেছেন, সেটাকে কটাক্ষ করে উনি মৃত্যুকুম্ভ বলে মন্তব্য করে হিন্দুদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছেন।
এত স্পর্ধা ওনার, এত স্পর্ধা পায় কোথা থেকে? ওনার দলের আরো কয়েকজন এমএলএ যারা এমন মন্তব্য করেন মুর্শিদাবাদে যে 70% মুসলিম, সেখানে 30% হিন্দু, তাই ওই 30% হিন্দুকে কচু কাটা করে গঙ্গার জলে ভাসিয়ে দেবার মতো এই নোংরা বিবৃতি, এই উস্কানিমূলক বক্তব্য রাখে, তাকে তিনি সাপোর্ট করেন। আমাদের দলীয় বিধানসভার বিরোধী দলনেতা তাকে কোনোভাবেই এঁটে উঠতে পারছেন না, তাই বিধানসভায় এমন বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েছেন। উনি এই মহাকুম্ভকে তিরস্কার করেছেন। তারই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী তার পাল্টা জবাব দিয়েছেন এবং তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। 5 জন বিধায়ককে সাসপেন্ড এর আগেও করেছিল। বিধানসভা থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে যে শুভেন্দু অধিকারীকে এঁটে উঠতে পারছে না, তাই তার কণ্ঠ রোধ করবার জন্যে গোটা পশ্চিমবাংলার জনগণের মধ্যে শুভেন্দু অধিকারী এমন একটা পর্যায়ে এসে পৌঁছিয়েছে, তাকে আটকানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে কুক্ষিগত করবার জন্যে তিনি হিন্দু বিরোধী, শাশ্বত সনাতন ধর্মের ধর্মীয় আবেগের বিরোধী একজন তোষামদ এবং ভোট বৈতরণী পার হবার জন্যে কত নিচে তিনি নামতে পারেন তার উদাহরণ মমতা ব্যানার্জি নিজে। বিধানসভায় যেভাবে ওনার বক্তব্য স্পিকারের কাছে রেকর্ডেড, সেই বক্তব্যকে উনি খণ্ডন করেননি। তার মানে মনে প্রাণে উনি এটা বোঝাতে চেয়েছেন মুসলিম সমাজের কাছে ভোট পাবার জন্যে যে উনি কতটা মুসলিম দরদি। এবং এই যে বাজেট হয়ে গেল, এই বাজেটে উনি মাদ্রাসা শিক্ষার জন্যে 5,600 কোটি টাকা বরাদ্দ করেছেন শুধুমাত্র মুসলিম সমাজের ভোটকে কুক্ষিগত করবার জন্যে। কিন্তু বিগত কয়েকটা নির্বাচন বিভিন্ন রাজ্যে হয়ে গেছে। এই 2 মাস আগে মহারাষ্ট্রের নির্বাচন, হরিয়ানার নির্বাচন, আর এই গত মাসে ফেব্রুয়ারি মাসের 8ই ফেব্রুয়ারি ফল ঘোষণা হলো দিল্লির বিধানসভা নির্বাচন। এর পাশাপাশি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রায়বেরেলি, এখানেও পৌরসভা নির্বাচন, নগর নিগমের নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেখানে অন্যান্য রাজনৈতিক দল ধূলিসাৎ হয়ে গেছে। দিল্লিতে যেমন আপ অর্থাৎ কেজরিওয়াল, যে ইন্ডিয়া জোটের শরিক, যাকে মদত করবার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার দলের আসানসোলের এমপি শত্রুঘ্ন সিনহা থেকে ডেরেক ওব্রায়েন থেকে আরম্ভ করে কয়েকজন নেতাকে কেজরিওয়ালকে সমর্থন জানিয়ে টিএমসির বাঙালি এলাকায় ওনারা ভোট প্রচার করেছিলেন যাতে কেজরিওয়াল আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারে, তার জন্যে গুটি সাজিয়েছিলেন। কিন্তু পাপ বাপকে ছাড়ে না, তার প্রমাণ মহারাষ্ট্রে যে নাটক করেছিল। মহারাষ্ট্রেও ওই উদ্ধব ঠাকরে থেকে আরম্ভ করে
আরও অনেকগুলো নেতা, বিজেপি বিরোধী নেতা, তাদের সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক যারা, তাদেরকে মদত দেওয়ার জন্যে হরিয়ানাতে, মহারাষ্ট্রে, দিল্লিতে অনেক কাণ্ড তিনি করেছেন। কিন্তু আজকে গোটা ভারতবর্ষের মানুষের হৃদয়ে ভারতীয় জনতা পার্টির স্থান অগ্রাধিকার পেয়েছে। তাই বিপুল মেজরিটি নিয়ে মহারাষ্ট্রে বিজেপি সরকার গড়েছে, হরিয়ানায় সরকার গড়েছে, আর দীর্ঘ 27 বছরের রেকর্ড ভেঙে দিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে পর্যন্ত বিজেপির নেতারা পর্যুদস্তু করে তাকে হারিয়ে দিয়েছে। শুধু অরবিন্দ কেজরিওয়াল নয়, আরও বাঘা বাঘা আপের নেতা মনীষ সিসোদিয়া থেকে আরম্ভ করে আরও অনেক নেতা কুপকাত হয়েছে। এত ঘটনা আজকে বিজেপির অনুকূলে, এটা দেখে আমাদের বঙ্গেশ্বরী মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে আমার দিন এবার শেষ হতে চলেছে। তার কারণ আজকে পশ্চিমবাংলার আকাশ বাতাস মুখরিত করে বিগত লোকসভা নির্বাচনে যে পশ্চিমবাংলার সমস্ত হিন্দুরা যে বিজেপির অনুকূলে ভোট দিয়েছে, তার প্রকৃষ্ট প্রমাণ হলো যেখানে বিজেপি শুধুমাত্র পশ্চিমবাংলাতেই 2,33,000,000 প্রায় 34 লক্ষ ভোট লোকসভা নির্বাচনে বিজেপিকে মানুষ দিয়েছে। যদিও এটা সরকারিভাবে ঘোষণা, এটা সঠিক তথ্য নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা সঠিক তথ্য নয়। তার কারণ বিভিন্ন জায়গায় ভোটে ব্যাপকভাবে দুর্নীতি, বুথ জাম থেকে আরম্ভ করে অনেকগুলো ঘটনা আপনারা ওই ভোট চলাকালীন আপনারা উপলব্ধি করেছেন, দেখেছেন। হিরণ চ্যাটার্জি, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। হিরণ চ্যাটার্জির কে হারানোর জন্যে একটা বিধানসভায় ছাপ্পা এমনভাবে ছাপ্পা দিয়েছে, গোটা বিধানসভার সমস্ত ভোট তৃণমূলকে দিয়েছে। কারণ সেই প্রক্রিয়া তৈরি করে হিরণ চ্যাটার্জিকে জোর করে ভোটের আগে থেকে নানাভাবে কৌশলগতভাবে হিরণ চ্যাটার্জিকে আক্রমণ করা হয়েছে। এমনকি সৌমিত্র খান একদম শেষ মুহূর্ত পর্যন্ত একজন লড়াকু নেতা কাউন্টিংয়ের ইভিএম মেশিন চুরি, এ দৃশ্য আপনারা দূরদর্শনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে দেখেছেন। তো সঠিক গণনা আমাদের যে প্রার্থী অসীম সরকার, আমাদের দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী দিলীপ ঘোষ হারবার লোক, অসীম সরকার, এরা হারেনি, এদেরকে কাউন্টিংয়ে গিয়ে হারানো হয়েছে। কাজেই যে তথ্য সরকারিভাবে 2,33,00,000 ভোট বিজেপি পেয়েছে, এটা সঠিক তথ্য নয়। এর থেকে অনেক বেশি ভোট বিজেপি পেয়েছে। কাউন্টিং এখানে নির্বাচন কমিশনারেরও অপদার্থ এবং কেন্দ্রীয় বাহিনীকে কুক্ষিগত করে তাদের যে নির্দেশ ছিল স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এলাকায় যাদের পাঠানোর দরকার ছিল সেই সমস্ত জায়গায় তাদেরকে রিজার্ভ করে রেখে দিয়ে এই ভোটে লুটপাট করে বিগত যতগুলো ভোট হয়েছে 2016 সালের নির্বাচন, 18 সালের পঞ্চায়েত নির্বাচন, 23 সালের পঞ্চায়েত নির্বাচন, 21 সালের বিধানসভা নির্বাচন, সমস্ত নির্বাচনে এরা বাংলাদেশ থেকে
ব্যাপক অনুপ্রবেশ ঘটিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করিয়ে, আর এই রাজ্যের হারমাত বাহিনী, তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় হারমাত বাহিনী হচ্ছে এই রাজ্য সরকারের পুলিশ বাহিনী। এই রাজ্য সরকারের পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে এই ভোট বৈতরণী পার হয়েছে। এই লোকসভা নির্বাচনের পরে 32 কোটি টাকা দেয়া হয়েছে এই পুলিশ বিভাগে, যারা এই লোকসভা নির্বাচনে, যেখানে দিদির 12টা সিটও পাবার কথা নয়, কিন্তু দিদি 29টা লোকসভার সিট পেয়েছে, আর বিজেপি সেখানে 12টা লোকসভার সিট পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমনভাবে জিতেছে? রেখাপাত্র তো হারেনি, ব্যাপকভাবে জালিয়াতি করে ওই শেখ শাহজাহানের হারমাত বাহিনী আর হাজী নুরুল ইসলামের তার হারমাত বাহিনী, অভিষেকের যে হারমাত বাহিনী, ব্যাপকভাবে লুট করে, ভোট লুট করে প্রমাণ হয়ে গেছে। হাইকোর্টে মামলা চলছে, প্রমাণিত সত্য। আমাদের আরো 5টা এমপি, জেতা এমপি, তাহলে 12 আর 5 17, সেই এমপিরা নির্বাচিত, কিন্তু ওই যে কাউন্টিং, এই সমস্ত নোংরা খেলা হয়েছে। নোংরা খেলা করে আজকে এই সংখ্যা তত্ত্বের বিচারে আজকে মোদিজিকে কটাক্ষ করছে। কোথায় গেল 400 সিট? আমি দেখছিলাম লোকসভায় কল্যাণ ব্যানার্জি, উনিও চুরি করে জিতেছেন। উনি যদি সেই রকম যোগ্য ব্যক্তি হতেন, ওনার বিরুদ্ধে ওনার জামাই ক্যান্ডিডেট ছিল, কিন্তু ওই যে পুলিশের ব্যাপক সহযোগিতা আর হারমাত বাহিনী দ্বারা ভোট লুট, কাউন্টিংয়ে ব্যাপকভাবে দুর্নীতি করে এরা জিতে আজকে আস্ফালন করছে। আজকে লোকসভায় বড় বড় বাতেলা মারছে। কল্যাণ ব্যানার্জি তো অন্য কাউকে কিছু বলতেই দেবে না। এত নোংরা একটা লোক, একটা অধ্যাপক, একজন আইনজ্ঞ, একজন ব্যারিস্টার, সে লোকসভায়, সংসদ হচ্ছে জনগণের গণতন্ত্রের মন্দির, সেইখানে অন্য কোনো সংসদদের বলতে দেবে না। এমনকি মোদিজি বক্তব্য রাখছে, সেখানেও চিৎকার চেঁচামেচি করে মোদিজি, আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বক্তব্য রাখছেন, পশ্চিমবাংলার জন্য কি বরাদ্দ করেছে সেই বক্তব্য হাউসে শুনতে দেবেন না। এত নোংরা আচরণ করছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন তাদের কুকীর্তির কথা আমাদের বিজেপির এমপিরা লোকসভায় চিৎকার করে বলতে যাচ্ছে, চিৎকার করে গলা ফাটিয়ে তাদের বক্তব্য যাতে সাংসদরা শুনতে না পায়, তার জন্য চিৎকার করে আজকে গোটা ব্যাপারটাকে একটা লোকসভায় প্রহসনের পরিণত করেছে। আমি আপনাদেরকে আরো বলতে চাই যে মোদিজি 400-র বেশি আসন জিতেছে। যদি ন্যায়, সততা এবং নিরপেক্ষতার সহিত নির্বাচন এবং নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে সঠিকভাবে যদি ভোট পরিচালনা হতো, তার যে নির্বাচন কমিশনারের যে গাইডলাইন, সেই গাইডলাইন সঠিকভাবে ফলো করা হয়নি। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আমার কণ্ঠস্বর নয়, আর বাংলার রীতিমতো এই বিষয়টা হাইলাইট করেছে রাহুল গান্ধী, গান্ধী নয়, রাহুল খান, গান্ধী নয়, প্রিয়াঙ্কা গান্ধী নয়, সোনিয়া গান্ধী নয়, এদের টাইটেল, এরা খান অর্থাৎ মুসলিম। নাম ভারিয়ে প্রতারণা করে দেশবাসীর সঙ্গে দীর্ঘ 70 বছর ধরে রাজনৈতিকভাবে প্রতারণা করে এই পদবি বহন করে তারা
রাজনীতি করে আসছে। সেই রাহুল গান্ধী ওনার লোকসভা ক্ষেত্রে পাবলিককে বলল, প্রচার করলো এই লোকসভা নির্বাচনে, 2024 এই লোকসভা নির্বাচনে প্রচার করলো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত বিধানসভা ভিত্তিক তাদের সংখ্যাধিক্য, সেই সমস্ত জায়গায় মুসলিম মহিলাদেরকে সামনে প্রচার করা হলো। যে খটাখট আপনাদের অ্যাকাউন্টে 8,500 টাকা করে ঢুকে যাবে। জুলাইয়ের 1 তারিখে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা করে ঢুকে যাবে, যেটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। 500 টাকা লক্ষ্মীর ভাতা ছিল, সেই ঠিক বিধানসভা ভোটের আগে সেই ভাতাকে 1,000 টাকা আর 1200 টাকা করে দিল। এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে উত্তরপ্রদেশে, যেখানে বিজেপির 80টা 75টা লোকসভার সিট জেতবার কথা, সেখানে অখিলেশ যাদবের দল 33টা আসন জিতে গেল, কংগ্রেস 6টা আসন জিতে গেল। রাজস্থানে কংগ্রেস কয়েকটা আসন বেশি পেয়ে গেল, কর্ণাটকে কয়েকটা আসন বেশি পেয়ে গেল। এর মূল কারণ হচ্ছে নির্বাচন কমিশনারের ব্যর্থতা। তার যে গাইডলাইন, এই প্রচারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখিয়ে ভোট পাবার যে কৌশল অবলম্বন করেছে, কেন সেইগুলোকে আটকে দিয়ে তার সেই নির্বাচনী ক্ষেত্রের সেই প্রচার বন্ধ করার পরিকল্পনা নেয়নি। আমি নির্বাচন কমিশনারের উপরে আঙুল তুলতে বাধ্য হচ্ছি। আমি এখানে বক্তব্য রাখতে গেছি বিভিন্ন জায়গায়, লোকসভায়, আমার মুখের কাছে নির্বাচন কমিশনার দ্বারা প্রেরিত যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, আমার কণ্ঠস্বর, আমার বক্তব্য বহু জায়গায় ক্যাসেট করা হয়েছে এসডিওর নির্দেশে। তো এইভাবে উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, কর্ণাটক, এই সমস্ত রাজ্যে যে বিজেপির খারাপ ফল হয়েছে কয়েকটা জায়গায়, তার কারণ হচ্ছে এই যে মানুষকে ব্যাপকভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের থেকে ভোট ক্রয় করেছে। 1 জুলাই তো দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এইবার ভোটে তো মোদিজি এত কাণ্ড করার পরেও 400 টার্গেট পূর্ণ হয়নি ঠিকই। এই পশ্চিমবাংলায় যেমন জালিয়াতি হয়েছে, সেই রকম উত্তরপ্রদেশে যেখানে 70টা সিট বিজেপি আগেও জিতেছিল লোকসভায়, এই লোকসভাতেও 72 থেকে 73টা যে সমীক্ষা এক্সিট পোল দেখিয়েছে, বারে বারে বিজেপি 400-র অধিক সিট পাচ্ছে, কিন্তু সেটা হলো না। তার পিছনে আসল কারণ আজকে বেরিয়ে আসছে। আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, একদিকে বাংলাদেশের শেখ হাসিনার বৈধ সরকারকে বিতাড়িত করে ইউনিসের সরকার গঠন হয়েছে, সম্পূর্ণ অসাংবিধানিক, অনৈতিক এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে শেখ হাসিনাকে ওখান থেকে পর্যুদস্ত করে ওকে পালিয়ে আসতে বাধ্য করেছে। কাদের অঙ্গুলি হিলনে? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রেসিডেন্ট, তারও পদত্যাগ হয়ে গেছে। চীনের প্রেসিডেন্ট
পাকিস্তানের তত্ত্বাবধান, এই সমস্ত রাষ্ট্রের গভীর চক্রান্ত এই পশ্চিমবাংলাতেও সেই অর্থ এসেছে, যে কোনো মূল্যে মোদিজিকে হারাও, যে কোনো মূল্যে মোদিজিকে হারাও। এই চক্র ব্যাপকভাবে কাজ করেছে। মোদিজিকে মানুষ হারায়নি, এই চক্রান্ত জো বাইডেন, চীনের রাষ্ট্রপ্রধান, কানাডার রাষ্ট্রপ্রধান, পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, এদের চক্রান্তে, আর তার পাশাপাশি এই ভারতবর্ষের দেশদ্রোহী শয়তান কিছু রাজনৈতিক দলের নেতা, যেমন মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, রাহুল গান্ধী, তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, এই রকম দেশদ্রোহী শয়তান, এদের চক্রান্তে, এদের সেই ব্লুপ্রিন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসেছে মোদিজিকে হারানোর জন্যে। এইসব টাকার হরিণ লুট হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে ওই সমস্ত দেশদ্রোহী শয়তানদের হাতে টাকা এসেছে। এটা প্রমাণিত সত্য। মোদিজি 400 সিট পায়নি তা নিয়ে কটাক্ষ করছে, বলছে ক্র্যাচের ওপরে ভর দিয়ে নাকি মোদিজির সরকার চলছে। আরে ক্র্যাচের মধ্যে আছে কে? নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। তারা যদি ক্র্যাচ হাঁটিয়ে নেয় তাহলেও মোদিজির সরকার পড়বে না, কারণ ইতিমধ্যেই 300-র ওপরে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আছে। তো ওদের দুটো দলের 28-30টা যদি সাংসদ চলেও যায় তাহলেও মোদিজির সরকার পড়বে না। আর ওরা যেদিন চলে যাবে সেই দিন মহারাষ্ট্রের ওই উদ্ধব ঠাকরে বাহিনী মোদিজিকে সাপোর্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ উদ্ধব ঠাকরের ওরা বুঝতে পেরেছে যে আর আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না, এটা বুঝে নিয়েছে। কারণ এই মহারাষ্ট্রের যে বিধানসভা নির্বাচনে তার ফলাফলেই সে উপলব্ধি করেছে। তাই এখন সংকল্প নিয়েছে যে আবার আমি এনডিএ জোটে ফিরে যাব। কাজেই খুঁটি জড়িয়ে ধরে মাকে, সেই ছোটবেলাকার কাহিনীর কথা মনে পড়ছে, খুঁটি এইভাবে জড়িয়ে ধরেছে, ধরে মাকে বলছে মা এক মুঠো মুড়ি দাও। মুড়িটা হাতে দিলে সে খাবে কি করে? জোর হাত তো খুঁটিকে আড়াল করে ধরে সে দাঁড়িয়ে আছে। তো এইরকম বোকামি আর করতে চায় না। তাই সর্বভারতীয় ক্ষেত্রে আজকে মোদিজিকে পর্যুদস্ত করার জন্যে নানা ছল চাতুরি করে মোদিজির বদনাম করার চেষ্টা করছে। আর মোদিজি আমেরিকায়, ফ্রান্সে এই যে সফর করে এলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। মোদিজির জনপ্রিয়তা আজকে আকাশচুম্বী। তাই মোদিজিকে এঁটে উঠতে পারছে না। আর মোদিজির নেতৃত্বেই, মোদিজির যে এতটুকু অসফল নন, তার নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে নির্বাচনগুলি হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনে বিপুল